স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে নতুন সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য সম্ভাব্য কঠিন পরিস্থিতির ইঙ্গিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে নতুন সিদ্ধান্ত জনতার আরেক বিজয়। আমাদের বিপ্লব টেকসই হওয়ার জন্য এই সিদ্ধান্ত জরুরি ছিল। উপদেষ্টা পরিষদে একটি বড় ধরনের রদবদল হয়েছে। তাতে দেখা যাচ্ছে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন তার একটা দপ্তরের একটা নাটকীয় পরিবর্তন হয়েছে। আমরা আশা করব আপনি মুজিবের মতো ভুল করবেন না। আপনিও যখন বিপ্লব ঘটে আপনি দেশে নাই, আপনি প্যারিসে, আপনি আসছেন বিপ্লব বিজয়ের পরে। তাইলে আপনাকে এখন কি করতে হবে? আপনাকে করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বৈপ্লবিক মর্ম আত্মস্থ করে পুরনো ঘুণে ধরা ব্যবস্থা ধ্বংসস্তূপের উপরে একটা প্রকৃত গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠনের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আইনমন্ত্রী কিভাবে ফেঁসে গিয়েছে, সেই সাথে সাথে কিন্তু কাওয়া কাদেরও ভালোভাবে ফেঁসে গিয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে ডিবি হারুনকে নিয়ে কী বলেছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। হুজুর মাদানি কী বলেছে সেই বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। উপদেষ্টা নিয়ে নতুন সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য সম্ভাব্য কঠিন পরিস্থিতির ইঙ্গিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে নতুন সিদ্ধান্ত জনতার আরেক বিজয়। আমাদের বিপ্লব টেকসই হওয়ার জন্য এই সিদ্ধান্ত জরুরি ছিল। দর্শক, আপনারা জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলে আপনার দল গোছান, আওয়ামী লীগের অবদান আছে, এখনো তো নিষিদ্ধ করা হয়নি। অথচ আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ, কারণ যাদের বিরুদ্ধে বিপ্লব সাধিত হয় তারা অটো নিষিদ্ধ হয় জনগণ কর্তৃক। হ্যাঁ, নতুনভাবে আইন করে নিষিদ্ধ হওয়া, বিচার হওয়া, দ্যাটস ডিফারেন্ট, বাট আওয়ামী লীগ ইজ প্রহিবিটেড, ইজ ব্যান্ড ইন বাংলাদেশ বাই দি পিপল। যেহেতু এখন কোনো আইন কিংবা সংবিধান ওই অর্থে কার্যকর নেই, কারণ সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার চলছে না কিংবা দেশে চলছে না, অতএব আওয়ামী লীগ কার্যত বাংলাদেশে নিষিদ্ধ। সেই আওয়ামী লীগকে দল গোছাতে বলার মাসুল স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক এখন এম সাখাওয়াত হোসেনকে দিতে হয়েছে। দর্শক, আপনারা জানলে খুশি হবেন, যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি। নতুনভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। এই জাহাঙ্গীর আলম চৌধুরী, আমি বিশ্বাস করি, হ্যাঁ, তিনি অবশ্যই আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করবেন, কিন্তু তার সম্পর্কে কিছু কথা বলতে হয়। যেমন এম সাখাওয়াত হোসেনের প্রতি আওয়ামী লীগ অনেকটা প্লিজড ছিল। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের একটা আত্মবিশ্বাস ছিল যে সাখাওয়াত হোসেন হয়তো তাদের উপর অতটা চড়াও হবে না। এমনকি এই যে আওয়ামী লীগ 2, মানে নতুনভাবে আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব অলরেডি যারা নিয়েছেন, একজন হচ্ছেন সরাসরি সোহেল তাজ, আরেকজন হচ্ছেন ছদ্মবেশী আরেক গণহত্যাকারী যার বিরুদ্ধে আমরা মামলা করব, বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেই সোহেল তাজ যথেষ্ট প্লিজড ছিলেন এম সাখাওয়াত হোসেনের উপর। কিন্তু নতুন যাকে দায়িত্ব দেওয়া হলো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তার ব্যক্তিগত আকিদা, মানহাজ, দর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনি আওয়ামী লীগের মাধ্যমে চরমভাবে অপমানিত। শেখ হাসিনা তাকে অপমান করেছেন এবং বিডিআর বিদ্রোহের সব নারী নক্ষত্র এই জাহাঙ্গীর আলম চৌধুরী জানেন, এবং কিভাবে শেখ হাসিনা ভারতের সহায়তা নিয়ে বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছিল, এই সব তথ্য প্রমাণ এই জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে আছে। এবং তিনি প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষ। শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এম সাখাওয়াত হোসেনের চাইতে অনেক ভালো হবেন, কারণ সাখাওয়াত সাহেবের বয়স হয়েছে এবং তার মানহাজগত সমস্যা ছিল। তিনি 111-ও ছিলেন, রাতের নির্বাচনও ছিলেন, দিনের নির্বাচনও ছিলেন, দামি নির্বাচনও ছিলেন, ভোটারবিহীন নির্বাচনও ছিলেন। এবং গত 15 বছরে আওয়ামী লীগের বিরোধিতা কোন মাত্রায় করেছেন সাখাওয়াত সাহেব, এটা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন ছিল। তারপরও তাকেও প্রয়োজন রয়েছে, নানান দিক আছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তাকে বানানো, এটা ভুল ছিল। যে আমরা কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলাম, কঠিন ভাষায় সাখাওয়াত হোসেনকে হুঁশিয়ারি দিয়েছিলাম, কিন্তু সাখাওয়াত হোসেন ক্ষমাও চেয়েছিলেন। তারপরও তাকে সরিয়ে দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে এই মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া, এটা প্রমাণ করে যে এই সরকার আসলেই সিরিয়াস। তারা শিক্ষার্থীদের এই বিপ্লবকে ব্যর্থ হতে দেবে না, কোনো প্রতি বিপ্লবকে অ্যালাউ করবে না, আওয়ামী লীগের কোনো নাশকতাকে অ্যালাউ করা হবে না। এবং শিক্ষার্থী জনতার যে দাবি এবং বিপ্লবের স্পিরিট অনুযায়ী জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া, এটা একেবারেই সঠিক হয়েছে। এবং নিঃসন্দেহে আবারও বলছি, শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন, তার হাত পা কাঁপছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এই জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিআর বিদ্রোহের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিবেন, এবং তাকেই সরকারে আনাটা খুব জরুরি ছিল, কারণ আওয়ামী লীগের গত 15 বছরের সমস্ত অপকর্মের বিচার করতে হবে এবং বিচার শুরু হওয়া উচিত মূলত বিডিআর বিদ্রোহের মাধ্যমে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতের নীল নকশায় শেখ হাসিনা হত্যা করেছে, তার মাধ্যমে মূলত এর বিচার হতে হবে। এই জন্য জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য এখন মূর্তিমান আতঙ্কের রূপ নেবেন বলে আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগের কোনো নাশকতা
শোক দিবস পালনের নামে নাশকতার চেষ্টা, কোনো কিছুতে তাদেরকে অ্যালাউ করা হবে না। চমৎকার সিদ্ধান্ত হয়েছে, বিপ্লবীদের প্রত্যাশা পূরণ হয়েছে, জনতার বিজয়। এবং শাকত হোসেন এখন দুধ ভাত। আরো বিভিন্ন নতুন উপদেষ্টা এবং বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে, সবগুলোই ঠিক আছে। শাকত হোসেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কি বা করবেন? মানে দেখেন, একটু উল্টাপাল্টা কথা বলে আওয়ামী লীগের প্রতি সফট কর্নার দেখিয়ে একেবারে অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে দুধ ভাত মন্ত্রণালয়ে চলে গিয়েছেন। বস্ত্র পাট মন্ত্রণালয়, দুধ ভাত মন্ত্রণালয়। এটার কোনো ইম্পর্টেন্স আসলে রাজনীতিতে তেমন নেই। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এখন মিডিয়ার সামনে বড় বড় কথা বলতে পারবে না, তার পিছনে সাংবাদিকরা ওরকম দৌড়াবে না। সবার জন্য বার্তা, চালাকি করলে কি পরিণতি হয়, আওয়ামী প্রেম দেখাতে গেলে কি পরিণতি হতে পারে, সবাই সোজা হয়ে যাবে। এবং শাকত হোসেন আবার যদি আরেকবার ভুল করে তাহলে তার উপদেষ্টা পদই থাকবে। আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে কিছু বলতে আসছি। স্যার, আপনি আমাদের পরম শ্রদ্ধাভাজন। স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা সময় আপনি এই দেশের হাল ধরছেন, কোটি কোটি বীর জনতার ইচ্ছাকে সম্মান জানায়। আপনার সাফল্য এই দেশের আপামর জনগণের সাফল্য। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই স্যার। আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বতোভাবে সহায়তা করা। আমি সম্প্রতি বলছি যে দেশে এখন যেহেতু কোনো বিরোধী দল নাই, সেহেতু আমরা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করব, অনেকটা শ্যাডো ক্যাবিনেটের মতো। আমরা আপনার সরকারের ভালো কাজগুলির প্রশংসা যেমন করব, তেমনি ভুল ভ্রান্তিগুলো অকপটে তুলে ধরবো। আশা করি আমাদের এই সমালোচনাকে ভুল না বুঝে ইতিবাচকভাবে নেবেন। এই কথাটা এইভাবে বলার দরকার ছিল না, কিন্তু বলতেছে এই কারণে যে দুঃখজনক হলো সত্য, এই দেশে সমালোচনা সহ্য করার সংস্কৃতি এখনো তৈরি হয় নাই। আপনি এই ব্যাপারে পথ দেখাবেন বলে আশা করি। আজ আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে কয়েকটা ঘটনার কথা উল্লেখ করবো যা আপনার আগামী দিনগুলোর জন্য প্রাসঙ্গিক। প্রথম ঘটনা হলো মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের দেশে প্রত্যাবর্তন। অবিভক্ত পাকিস্তানে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের নেতা ছিলেন শেখ মুজিব, এটা ইতিহাস স্বীকৃত। কিন্তু মুক্তিযুদ্ধের নায়ক কিন্তু তিনি ছিলেন না। যুদ্ধের 9 মাস দেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে সে সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না। তিনি যে অবস্থায় দেশ ছেড়ে গেছিলেন, ফিরে আসার পরে বাংলাদেশ আর সেই দেশ ছিল না, কারণ তার মাঝখানে একটা মহান মুক্তিযুদ্ধ ঘটে গেছে। অনেক রক্ত, অনেক আত্মত্যাগ, অনেক যুদ্ধ, অনেক কষ্ট, অনেক বেদনা, দেশ ত্যাগ, এই সমস্ত কিছু এই সময়ের মধ্যে ঘটে গেছে। তিনি সে বিপ্লবকে ধারণ করতে পারেননি, শুনতেও চাননি কি হয়েছিল, কারা করছিল, কেন করছিল, কিভাবে হয়েছিল শুনতে চাননি। কারণ তিনি বিপ্লবকে ধারণ করতে চাননি, কারণ তাতে তার ভূমিকা ছিল না। ফলে তিনি চড়ে বসছিলেন উল্টো রথে, এবং এই উল্টো রথে চড়ে বসাটাই এদেশের মানুষের জন্য এমনকি তার জন্য করুণ ফলাফল বয়ে আনছিল। আমরা সবাই জানি, এটা একটা কঠিন সত্য। আপনি স্যার কিছু মনে করেন না, এইটার সাথে আপনারও মিল আছে মুজিবের এই ঘটনার সাথে। আপনি কিন্তু আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ক না, নায়ক আমাদের বীর ছাত্র জনতা। শেখ মুজিব অবিসংবাদিত ছিলেন বলেই 72-এ সবাই তাকে অন্তরের সাথে বরণ করছিল। আপনি সর্বজন গ্রাহ্য বলেই দেশবাসী এবার আপনাকে চাইছে। আমরা আশা করব আপনি মুজিবের মতো ভুল করবেন না। আপনিও যখন বিপ্লব ঘটে আপনি দেশে নাই, আপনি প্যারিসে। আপনি আসছেন বিপ্লব বিজয়ের পরে। তাইলে আপনাকে এখন কি করতে হবে? আপনাকে করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বৈপ্লবিক মর্ম আত্মস্থ করে পুরনো গুণে ধরা ব্যবস্থা ধ্বংসস্তূপের উপরে একটা প্রকৃত গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠনের দুরূহ কাজটার উদ্যোগ নেওয়া। এদেশের মানুষের উপরে বারে বারে চাপাই দেওয়া হয়েছে গণতন্ত্র, রাষ্ট্রবিন্যাসী, স্বৈরশাসন এবং ফ্যাসিবাদ, যা কেবল জনগণের সকল অধিকার হরণ করে একটা প্রবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাই চালু করেনি, তা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করছে। আমাদের প্রত্যাশা আপনি এই স্বৈরশাসন এবং ফ্যাসিবাদের জানাজা পড়বেন এবং দাফন করবেন। কথায় কথায় খেলতে খেলার আগে মাঠে আবুট হয়ে গেছে কে? খেলা হবে খ্যাত শামীম ওসমান। আর পাশাপাশি শামীম ওসমানের এই ডায়লগটা শামীম ওসমান যতটা বেশি ব্যবহার না করছেন, খেলার জন্য বারবার আহ্বান জানাইতেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কি বলে যে আওয়ামী লীগের এখনো রানিং আছে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাকু। কাকু কারে নিয়ে খেলবে? কাকুর যে মূল খেলোয়াড় মন্ত্রী এমপিরা, তারাই তো কাকুকে ফাঁসিয়ে দিচ্ছে। কথায় আছে বা আমরা শুনেছি যে যখন আইনমন্ত্রী আনিসুল হককে ধরা হয়েছিল, সাবেক আইনমন্ত্রীকে, তখন সালমান এফ রহমানের চুলদারি কামানোর কারণে, চুলে কালার করার কারণে তাকে চিনতে ছিল না কোস্টগার্ড, আনিসুল হক ধরাই দিছে। এখন এই লোকটার এরকম কিন্তু স্বভাব আছে, এটাই প্রমাণিত হলো কখন ধরা পড়ে। এখন আপনারা জানেন যে রিমান্ডে আছে, সেখানে ওবায়দুল কাদের এবং কামালের উপর নানান ধরনের দোষ চাপানো শুরু করেছে আনিসুল হক। বাংলাদেশের প্রথম শ্রেণী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক বলছে ডিবি হেফাজতে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়ে দিয়েছে আনিসুল হক। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কালামাগুর, মানে এই লোকটার আমার একদম পছন্দ হয় না ওই ভিডিওটা দেখার পর, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মানে দুইজনের উপরই দোষ চাপাই দিচ্ছেন। আর প্রকাশ্যে এই দুইজন কিন্তু কথাবার্তা কইছেন। কাদের বলছিল যে শুটের সাইট ছাত্রলীগে দমাইতে পারবে, এই না সেই না, পরে দিয়া তিনি সবার আগে ভাগছিলেন। তো ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গতকালকে গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল। পাশাপাশি দুদকও আপনার এটা নিয়ে কাজ করছে। ডিএমপি বলছে গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়, শেয়ার বাজার সহ অন্যান্য অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত আছে সালমান এফ রহমান। আর সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার
বড় ভূমিকা রেখেছিল এই আইনমন্ত্রী আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক এবং আইনগত যে বিষয়গুলো আছে সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই রিমান্ডের আবেদন হয়েছিল। এখন রিমান্ড কিন্তু সরকারি দলে থাকা অবস্থায় যদি আপনি বড় কোনো সরকার ক্ষমতায় আছে, আপনি বড় কোনো নেতা, এমপি, মন্ত্রী সামহাও, তো আপনার রিমান্ডটা হচ্ছে অরিজিনালি রিমান্ড। অরিজিনাল রিমান্ড মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ। বাট আপনি যদি ক্ষমতা হারানো কোনো দলের নেতা হন অথবা সরকারের ভিন্ন মত আপনি পোষণ করেন, আপনার রিমান্ড হবে উল্টা লটকাইয়া, হ্যাঁ, আপনাকে পা থেকে মাথা পর্যন্ত আদর করা হবে, শরীর সেই লেভেলে ইলেকট্রিক শক দেওয়া হয়, ডিম থেরাপি দেওয়া হয়, অনেক রকম বক্তব্য আমরা দেখছি, অনেকে সেখানে মারাও যায় নাকি এরকম গল্প শুনছি। তো স্বাভাবিকভাবে আনিসুল হক যে ভয় পাইছিল, সালমান এফ রহমানের মতন ক্যারেক্টার যে ভয় পাইছিল তো প্রমাণিত। চুলদারি কাইটা এভাবে কালার করে যাওয়ার মানে কি নদীপথে ভাগার মানে সেটা ভয় পাচ্ছিল। তো সেই ভয়টাই সম্ভবত আমাদের রিমান্ড যারা নিচ্ছেন তারা আরও 10 গুণ দেখাইছেন, আর সেখানেই পই পই করে রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি বিগত সরকারের নানান অপকর্ম এবং দুর্নীতি সহ যে কোনো বিষয় যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন এই দুইজনের উপরেই আনিসুল হক চালিয়ে দিচ্ছেন। সোর্স হচ্ছে চালাই দাও এরকমই। তো আপনার এই মুহূর্তে তারা ডিবি হেফাজতে আছেন। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা মুখ খুলেছেন। তো আনিসুল হক বলছেন, দেশের ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদের তারা আন্দোলন দমনে খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়া শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। এই কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। মানে ওবায়দুল কাদের আর কালামাগুর তারা শেখ হাসিনার কানকে ভারী করছিল। আমারও আশ্চর্য লাগতেছিল, এত কিছু হচ্ছে, তিনি আসলে কি এগুলো দেখেন না? মানে তিনি কি ফেসবুক ইউজ করেন না, টেলিভিশনের খবর দেখেন না? মানে দেশে কি হচ্ছে এগুলো দেখার প্রতি কিছুটা অনুধাবন করার কথা। এতদিনের একজন পরিপক্ক রাজনীতিবিদ তিনি কেন এই ধরনের হুটহাট উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছেন? যখন মানুষগুলো মারা গেল, নেত্রীর উচিত ছিল তখন হাসপাতালে যাওয়া, তিনি বিটিভি ভবনে গেলেন, টান দেন, ক্ষয়ক্ষতির হিসাব দিলেন, পরে আবার আস্তে ধীরে এসে সুর বদলেন। এগুলোতে এই ওবায়দুল কাদেরের বড় একটা ভূমিকা ছিল, আর প্রশাসনিক ইস্যুতে এই আসাদুজ্জামান খান কামাল সে বড় ভূমিকা রেখেছে। আপনার বলা হচ্ছে যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুইজনের উদ্দেশ্যে বলেছে, আপনাদের অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের কারণেই দেশের এই অবস্থা। এই সময় দুজনই বোবার মতন চুপ ছিল। আর এই মুহূর্তে দুজনই একটা মানসিক ট্রমার মধ্যে রয়েছে। তারা বিশ্বাসই করতে চাচ্ছে না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে। আর যে মামলায় আপনার আনিসুল হক এবং সালমানকে দেখানো হচ্ছে, সেই মামলায় আসামি হিসেবে তাদের নাম নেই। যাদের অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হচ্ছে এজাহারে তাদের বিএনপি এবং জামাত শিবিরের আছে। তো বোঝা যাচ্ছে বিপদে পড়লে ইয়ানাফসি যার যার পিঠ বাঁচায়। তো ওবায়দুল কাদের সাহেবের ওবায়দুল কাদের কাকুর জন্য যে ঝামেলাটা তৈরি করা হচ্ছে, প্রধানমন্ত্রী কিন্তু সেখানে হুকুমের আসামি হিসেবে আইনমন্ত্রীর এমন বক্তব্য আরো ঝামেলায় ফেলছে। ভালো আল্লাহ, তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে, আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে, মনে হচ্ছে মরে যাবো আমি, চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে থানায় যারা 2-2:30টার সময় ছিল সবগুলো 2-1টা অফিসার আমার সাথে কান্না শুরু করছে। আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার, ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুলে কাঁদতেছিলাম চিৎকার করে। আমার মনে দিয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম আমার ভয়ঙ্কর ভাবে। তো সেহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ করছি আর কান্না করছি, সেহেরি পর্যন্ত তাহাজ্জুদ করছি আর কান্না করছি, চিৎকার করে কান্না করছি, একের পর এক কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ, আমি একটু বাড়ায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও, আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো, আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক, আল্লাহ এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে, মানে মুসলমানের সন্তান যেগুলো, এগুলো আপনার ভয় পেয়ে গেছে কিছুটা। আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি। একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে, যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে, মামলার দায়িত্বে থাকে। তো এই এসআইটা কান্না করা শুরু করছে, সে সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে, সে সেহরির সময় হয়ে গেছে, খাইতে চায় না। সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো, হুজুর আমি তো কিছু করি না, হুজুর আমার সাথে দিলে অল্প খান না, আমার নিয়ত হইলো ধরু এদের খাবার খাবো, মানে এরা যা করছে কি খাবো, না খাই মরে যাবো। আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই, সেহরি খাবো না, রোজা এইভাবে রাখবো, না খাই প্রয়োজনে মরে যাবো। মানে এরকম আমার খালি আল্লাহ দিয়ে এইভাবে, এই যে দেখেন এইভাবে হাত, মানে হাত কিন্তু নিচে না দোয়ার, এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার উপরে চিৎকার, মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না। এরপরে ওরাও 1-2 জন কান্না ভোট হয়ে গেছে। তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়াই গেছে। এক পর্যায়ে ও ফোন দিছে, ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ভিডিও থাকে, মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে দেখা যায়। তো এসআই যেটা আমার মামলার আইও এবং ওসি তদন্তরা চলে গেছিল, এরা আবার ফোন দিছে আমার কান্না দেখে আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে যে হুজুরের খাওয়ার চেষ্টা করো, হুজুরে আর কাটতে দিও না। হ্যাঁ, ওরাও বলতেছে। এটি আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ডিউটি রুম শুনতেছি, তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে, বাস্তবে তার কথা বলতে হবে, এই আছে এটা হুজুর অল্প খান, আপনি না খাইলে আমিও খাবো না, আমিও রোজা রাখি, হুজুর দয়া করে খান। এটা ছিল ওই দিন ডিউটি অফিসার, ভাই ওর নাম বলতে পারবো।
বাংলাদেশের কুখ্যাত দরবেশ ওরফে দরবেশ বাবা ওরফে সালমান এফ রহমান তিনি ধরা পড়েছেন এবং তার সঙ্গে আইনমন্ত্রী হিসেবে কুখ্যাত আনিসুল হক তিনিও ধরা পড়েছেন। এই দুজন ব্যক্তি আমার জীবনকে তামাতামা করে দিয়েছেন। এই দুজন ব্যক্তির জন্য আমার পরিবার, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার জীবন, আমার স্বপ্ন, আমার কল্পনা সব কিছু ধুলির সাথে হয়ে গিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে আমি এদের বিরুদ্ধে কখনোই অভিশাপ দেইনি। আমার স্ত্রী দিয়েছে, আল্লাহর কাছে বিচার চেয়েছে, আমিও আল্লাহর কাছে বিচার চেয়েছি, কিন্তু আমি অভিশাপ কখনো দেইনি। এর কারণ হলো তারা যে কর্মকাণ্ডগুলো করছিলেন আমি নিশ্চিত ছিলাম যে একটি ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। ফলে আমার মতো ক্ষুদ্র বান্দার অভিশাপের কোনো দরকার তাদের হবে না। অভিশাপ দেওয়ার কতগুলো কুফল রয়েছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করা পছন্দ করেন। অসহায় এবং দুর্বল যে অবস্থার মধ্যেই মানুষ পড়ুক না কেন তাকে সাহায্য করা, সবচেয়ে খারাপ মানুষটিকে সাহায্য করার জন্য যদি কোনো মানবাত্মা আকুতি জানায় আল্লাহ খুব খুশি হন, তার মহব্বতের জোয়ারে জোশ এসে যায়। এবং তিনি যে রহমান, তিনি যে দয়াময়, তার এই রূপটি তার বান্দার মধ্যে যদি তিনি দেখতে পারেন তাহলে তিনি খুব খুশি হন। এবং জমিনে অনেক বড় বড় ক্ষমার নজির রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর ক্ষমা, বদর, উহুদ, হুনাইন সব যুদ্ধে জয়লাভ করার পর তার যে ক্ষমা, এ নজিরবিহীন, মানবজাতির ইতিহাসে নজিরবিহীন। আল্লাহর যে জাত এবং সেফাত, এটির যে মূল বৈশিষ্ট্য, ক্ষমা করে দেওয়ার যে বৈশিষ্ট্য, সেটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এবং তিনি ক্ষমা করাটাকেই সবসময় তার উম্মতদের জন্য উত্তম বলে তিনি বর্ণনা করেছেন। তো এই জিনিসটির কারণে আমি মূলত এই দুজন লোক দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তাদেরকে নিয়ে কখনো আপনি দেখবেন যে জেল থেকে বেরোয় আমি একটা বই লিখেছিলাম, আমার এমপির কারাদহন, বাংলাদেশ প্রতিদিনে বের হয়েছিল এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তো সেখানে আমি আমার ভুলগুলো বর্ণনা করেছি, কিন্তু আমি কখনো সালমান বা আনিসুল হক এই নামটি নিয়ে কখনো একটা শব্দ উচ্চারণ করিনি। এবং সেই 2014 থেকে আজ অবধি কেবলই মাত্র রাষ্ট্রের প্রয়োজনে যতটুকু বলা দরকার, দেশমাতৃকার স্বার্থে যতটুকু বলা দরকার ততটুকু তাদের বিরুদ্ধে বলেছে। কিন্তু যেটিকে বলা হয় বিদ্বেষ, ম্যালিস অ্যান্ড প্রিজুডিস, এই দুটো যে বিশেষণ রয়েছে এটি আমার মধ্যে কখনোই বাসা বাঁধেনি। ফলে আমি তাদেরকে উল্লেখ করে, তাদের নাম উচ্চারণ করে আমি কখনই নিষেধাজ্ঞা করিনি এবং এখনও করিনি। তারা গ্রেপ্তার হওয়ার পরে ফেসবুক, তারপর টুইটার এবং অন্যান্য সামাজিক মাধ্যম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এখানে শত শত মানুষ কমেন্ট করেছে যে আজকের রাতটি গোলাম মোল্লা রনি বা রনি ভাইয়ের জন্য সবচেয়ে আনন্দের দিন, তাকে যারা অত্যাচার করেছে তাদের এই পতন। বাস্তবতা হলো যে আজকে রাতে আনন্দের রাত হয়নি আমার, সেই রাতে আমি ঘুমাতে পারিনি, আমার খুব কষ্ট লেগেছে যে এও সম্ভব, এমন সুরত, এমন হাল এবং এমন পরিণতি, এও কি সম্ভব? যেটি দেখলাম যে সালমান এফ রহমান সাহেব চুলে কলপ লাগিয়েছেন, মুখের দাড়ি কেটে ফেলেছেন। তো তিনি এই দাড়ি রেখেছিলেন অনুশোচনা থেকে। অনুশোচনা তার মেয়েটি মারা যাওয়ার পর তার মধ্যে একটা বৈরাগ্য চলে আসে যে এই টাকা দিয়ে পয়সা দিয়ে কী হবে। খুবই তার স্নেহের কন্যা ছিলেন, যিনি ইংল্যান্ডে পড়াশোনা করতেন এবং সেখানে তিনি মারা যান, ছাদ থেকে পড়ে গিয়ে বা কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ধর্মকর্মে মন দেন। এবং ওই ঘটনার আগে সালমান এফ রহমানের পোশাক আশাক একেবারে অত্যাধুনিক ছিল। হি ওয়াজ দ্য স্মার্টেস্ট ম্যান। ওই সময়টাতে আপনি সালমানের যে একটা ছবি যদি দেখেন 91, 92, 93 দিকে, আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ এত স্মার্ট হয় কী করে, অসাধারণ। এবং ব্যবসা বাণিজ্য, মানে তিনি ছিলেন একেবারে কর্পোরেট জগতের সব দিক থেকে আইকন। তো তার মেয়ের মৃত্যুর পর তিনি ধর্মের কর্মে মনোনিবেশ করেন এবং তখনই তিনি এই দাড়ি রাখেন। তো তার চুল আগেই কাঁচা পাকা ছিল, কিন্তু এরপর এটা আরও পেকে যায়। তো কতটা বিপদে পড়লে, কতটা মুসিবতে পড়লে সেই যে তার যে দাড়ি, দরবেশি সুরত, সাদা পোশাক, সেগুলো সব বাদ দিয়ে তিনি আবার সেই গেঞ্জি পরা শুরু করেছেন। এটি আমার আসলে খুব কষ্ট দিয়েছে। আমি কাঁদতে পারলে ভালো হতো, কিন্তু আমার খুব কষ্ট লেগেছে। দ্বিতীয়ত আনিসুল হকের বাবা, যেহেতু আমার আইনের ছাত্র, আইনের ব্যাকগ্রাউন্ড, তো তিনি বাংলাদেশের যে ক্রিমিনোলজি, আইন বিজ্ঞান এবং ক্রিমিনাল প্র্যাকটিসে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় লয়ার ছিলেন। এবং বঙ্গবন্ধু হত্যা মামলাটা তিনি পরিচালনা করেছেন আনিসুল হকের বাবা। আনিসুল হক সেখানে সহযোগিতা করেছেন এবং যেদিন এই মামলার রায় হলো সিরাজুল হক সেদিন কেঁদেছিলেন। এবং তিনি আওয়ামী লীগ থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন বা তিনি পদত্যাগ করেছিলেন। এবং এরশাদের মামলা যখন তিনি নিলেন তখন আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল। তিনি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর একেবারে ঘনিষ্ঠ জন ছিলেন, কিন্তু তারপরেও পেশাগত কারণে তিনি চলে গিয়েছিলেন। এবং তিনি এই যে আওয়ামী লীগ থেকে চলে যাওয়ার পর আবার বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করার জন্য তাকে আনা হয়েছিল এবং তিনি সেদিন অঝরে কেঁদেছিলেন এই মামলার যখন রায় হলো, সিরাজুল হক। এবং সেই দৃশ্যের কারণে আনিসুল হকের সম্পর্কে আমার একটা শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল এবং একটা অনুভূতি ছিল। এবং তিনি খুব ভালো মানের একটা জায়গাতে, আপনি ব্রিটেনের যে কিংস কলেজ আছে, রয়্যাল কিংস কলেজ, সবচেয়ে দামি কলেজ, সবচেয়ে অক্সফোর্ডের একটি সিস্টার কনসার্ন, তো তিনি সেখান থেকে আইন পাশ করেছেন, কিংস কলেজ থেকে।
তো কাজী তিনি যখন আমার বিরুদ্ধে সালমানের আইনজীবী হিসেবে নিম্ন আদালতে গেলেন, আমি শুনিনি, আমি তখন যাকে বলে পুলিশ কাস্টডিতে ছিলাম। তিনি অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় আমাকে নিয়ে যে সকল কথাবার্তা বলেছেন কোর্টে দাঁড়িয়ে, আমার স্ত্রী অঝরে সেদিন কেঁদেছিলেন এবং তিনি অভিশাপ দিয়েছিলেন, কিন্তু আমি যেহেতু শুনিনি, আমি তাকে কখনো অভিশাপ দেইনি। তো জেল থেকে বেরোনোর পর আমি উমরা করতে যাচ্ছিলাম। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে সেই আমার পাশাপাশি তিনি বিমানে যাচ্ছিলেন, তখন তিনি মন্ত্রী হননি, দুদকের কর্মচারী, কিন্তু লোকজনের ক্ষোভ এত বেশি ছিল যে বিমানের বেশিরভাগ লোক তাকে গালাগালি করছিলেন এবং সবাই জানতেন যে সালমান রহমানের পক্ষে এই মামলা পরিচালনা করেছেন আনিসুল হক নিম্ন আদালতে ওই সময়টি 2013 সনে। তো আমি তখন সংসদ সদস্য, সব মানুষ, প্লেনের লোক বলতে গেলে তাকে সবাই মারতে আসছিল। তখন প্লেনের স্পেশাল সিকিউরিটি করে তাকে ঘেরাও করে রাখা হয়েছিল একটা পর্দা টানিয়ে বিজনেস ক্লাসে। এরপর যখন দুবাই এয়ারপোর্টে আমরা নামলাম, তিনি সবার আগে নেমে এই যে দৌড়ে কোথায় যে চলে গেলেন, আর কোনো বাঙালি তাকে দেখলো না। তো যাই হোক, তিনি তার শাস্তি ওই সময়টাতে পেয়েছেন। আমার সঙ্গে, আমি বরং তার সঙ্গে হাসি মুখে কথা বলার চেষ্টা করেছি, সালাম বিনিময় করেছি, তিনি সালাম দিয়েছেন, আমিও সালাম দিয়েছি। তো সেই মানুষ আইনমন্ত্রী হওয়ার পর একেবারে রাতারাতি বাংলাদেশের রীতিমতো আওয়ামী লীগের হর্তাকর্তা হয়ে গেলেন। এবং এই লোক যে দুর্নীতি করতে পারে, বদলি নিয়োগ থেকে টাকা নিতে পারে এবং হাইকোর্টের রায়, লোয়ার কোর্টের রায় পাল্টে দেওয়ার জন্য আসামিদের কাছ থেকে তিনি শত শত কোটি টাকা ঘুষ দিতে পারেন, ব্যাংকের মালিক হতে পারেন, এ আমি কল্পনাও করতে পারিনি। এ রক্ত সিরাজুল হক তাকে দিয়ে গেছে, তার মধ্যে সিরাজুল হকের রক্ত, এটা আমি কল্পনাও করতে পারি না। তো যাই হোক, তাকে নিয়ে আমি খুব হতাশ ছিলাম, কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন, তার যে পরিণতি, এটিও আমি মেনে নিতে পারি না। আমার ভাগ্নে সিএমএম কোর্টে ছিলেন, বেশ বড় পদে, অতিরিক্ত সিএমএম হিসেবে ছিলেন। তো তিনি একদিন বাসায় এসে আমাকে বললেন যে, মামা, জীবনে আর কিছু চাই না, আমি কোর্টে বসে থাকবো, এই আইনমন্ত্রী কামরুল এবং আনিসুল হক আমার কোর্টে আসামি হিসেবে আসবে এবং আমি সেই দৃশ্যটা দেখবো, এটাই আমার স্বপ্ন, আমার আর কিচ্ছু দরকার নেই। তো আমার সেই ভাগ্নেটা এখন সুইডেনে আছেন একটা স্কলারশিপ নিয়ে, তো তার সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। তো যাই হোক, সেই স্বপ্ন পূর্ণ হওয়ার পর তিনি হয়তো খুশি হয়েছেন, কিন্তু আমি কোস্টগার্ডের হাতে এই দুজন যে বেহাল অবস্থায় ধরা পড়েছেন, লুঙ্গি পরা অবস্থায়, সারা শরীরে তাদের যেভাবে সেই সাঁতার দেওয়ার জন্য যে লাইফ জ্যাকেট পরানো হয়েছে এবং বিভৎস তাদের চেহারা, এই চেহারা আমি আসলে কখনো দেখতে চাইনি। তাদের পরনে লুঙ্গি পরা এবং ফেসবুকে যেটা এসছে যে সালমান ভয়ে মল ত্যাগ করে লুঙ্গি নষ্ট করে ফেলেছেন এবং তিনি সেই কথা বলার পর তাকে সেই লুঙ্গি পরিষ্কার করে আরেকটা নতুন লুঙ্গি দেওয়া হয়েছে। সত্যমিতা আল্লাহ জানেন। কিন্তু RTVর একটা খবরে যেটা এসছে সেটা হলো, তাকে যখন কোর্টে তোলা হয়েছে, খাঁচার মধ্যে ঢুকানো হয়েছে, গারদের খাঁচা নয়, সিএমএম কোর্টের খাঁচায়, তখন ভয়ে তাপে চাপে তিনি সেখানে বমি করে দিয়েছেন। এটা টেলিভিশনে এসেছে। আবার যেটা আসছে যে তিনি এবং আনিসুল হক, তো তাকে চেনা জানে যেহেতু তিনি দাড়ি কামিয়ে ফেলেছেন, তিনি যে সালমান রহমান এটা কোস্টগার্ড চিনতে পারেনি, আনিসুল হককে চিনতে পেরেছে, আনিসুল হককে ধরা হয়েছে এবং তাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে তখন তিনি নাকি, অর্থাৎ আনিসুল হক নাকি বলেছে যে সেই হলো সালমান রহমান এবং সেই তাকে ধরিয়ে দিয়েছে। এগুলো অনেক সময় গুজব হয়, মিথ্যা হয়, যা হয়, কিন্তু এই কথাগুলো আলোচনা হচ্ছে, যেটি সালমানের জন্য এবং আনিসুল হকের জন্য ভীষণ রকম অবমাননাকর। এবং এই দুইজন লোকের যে করুণ পরিণত হলো, বাংলাদেশে মীর জাফর, তারপরে জগৎ শেঠ, এদের বংশধরদেরকে যেভাবে এখনো পর্যন্ত অভিসম্পাদ দেওয়া হয়, আগামী দিনে বেক্সিমকো, সালমান, এই বংশের সাথে কেউ আত্মীয়তা করতে চাইবে না, এদেরকে কেউ দেখতে চাইবে না। এদের সারা জীবনের অর্জন কিয়ামত পর্যন্ত তাদের জন্য অভিশাপের বিষয়বস্তু হয়ে গেল। আমি আসলে এই জিনিসগুলো কখনো চাইনি, এটা আনন্দতে হওয়ার কিছু নাই। আমি শুধুমাত্র বলছি যে হে আল্লাহ, বাংলার জমিনে যেন এইরকম সালমান এবং এইরকম আনিসুল হক পয়দা না হয়, কোনো মায়ের জঠর যেন এদেরকে ধারণ না করে, কোনো পিতার ঔরর যেন এদেরকে পয়দা না করে, বাংলার আলো বাতাস যেন এদের নিঃশ্বাস প্রশ্বাস থেকে মুক্ত থাকে। আর যারা বড় হবেন তাদের মস্তিষ্কে যেন একজন সালমান হওয়ার এবং একজন আনিসুল হকার ইচ্ছা না জাগে। আর আমরা যারা সবাই দেখছি এদের যে পরিণতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই অবমাননাকর, এই বিভৎস পরিণতি থেকে দুনিয়া এবং আখিরাতে আমাদের সবাইকে রক্ষা করুন, হেফাজত করুন, এই দোয়া করছি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।